গুরু। আমরা আজকে বীজমন্ত্র নিয়ে বা নাম নিয়ে এমন কিছু কথা জানবো যা আমাদের বলতে পারেন এই সম্বন্ধে এমন কিছু কিছু যে ধারণা আছে, এমন কিছু কিছু বলতে পারেন যে চিন্তা ভাবনাগুলো আছে, যদি সেখানে কোনো ত্রুটি থাকে কিংবা চিন্তা ভাবনায় যদি কোনো রকম এদিক ওদিক থাকে, আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে ঠাকুরের যে কথাগুলি আমরা শুনবো সেগুলি জানার পরে আমরা সহজেই বুঝতে পারবো যে বাস্তবে ঠাকুর যেই নামের কথা বলেছেন, এই নাম যে কি কি হতে পারে, কেমন কেমন হতে পারে, আর এই নাম করা নিয়ে যে ঠাকুরের কত কথাই যে না বলা আছে। আলোচনাটিকে মূলত তিনটে ভাগে ভাগ করা আছে। তিনটে ভাগ বলতে একটা হচ্ছে হলো প্রথম কয়েকটা মিনিট থাকবে, সেখানে একটা টপিক বীজমন্ত্রের একটা সাব টপিক। সেকেন্ড আরেকটা সাব টপিক, কিন্তু এই বীজমন্ত্র নিয়ে, এই নাম নিয়ে। থার্ড আরেকটা, অন অ্যান্ড অ্যাভারেজ প্রত্যেকটা 5-6 মিনিটের কাছাকাছি থাকবে। যাই হোক, আশা করি আপনারা তা দেখতেও পাবেন। এই যে ভিডিওটা দেখছেন নিচে একটা জায়গায় লেখাও আসছে, আশা করি। আলোচনাটি এবারে আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা বীজমন্ত্র দেখবেন যখন জীবনে দীক্ষা একটা এমন জিনিস, এই দীক্ষার মাধ্যমে আমরা বীজমন্ত্রটা পেয়ে থাকি, তাই না? অর্থাৎ সেই বীজ নাম। এবারে এই বীজ নাম, এই যে জিনিসটা, এটা একটা এমন জিনিস যেটার শব্দের মধ্যে এর কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, এর একটা স্বভাব আছে। তা কি না, তা হচ্ছে হলো এই যে বীজ নামটা আমরা বলি, গাছের যেমন এই বীজ হয়, সেই বীজের একটা স্বভাব কি, বীজ কখনো একটা দিকে কিন্তু এগোয় না বা বৃদ্ধি হয় না। এখানে এগোয় না বলতে বেড়ে ওঠে না, বীজের সদা সর্বদা দুদিকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। কেমন করে আমরা বুঝবো? একটা সহজ উদাহরণ ছিল সেই গাছ। এই কারণেই বললাম, দেখবেন একটা যখন আমরা চারা নিয়ে যখন লাগাই বা আমরা যখন বীজ রোপণ করে থাকি, যাই করি না কেন, তখন আমরা চোখে যেটা ভিজিবল, সহজে যেটা ভিজিবল, আমরা মাটির উপরের দিকে আমরা দেখি কি গাছ আস্তে আস্তে বড় হচ্ছে। কিন্তু তার সাথে সাথে কি হয়, মাটির মধ্যেও কিন্তু সেই বীজ থেকেই চারা বেরোয়, তাই না? যেগুলো কিছুটা বলতে পারেন মাটির সাথে মিশে গিয়ে যেগুলো একটু ব্রাউন কালার হয়ে যায়, আর কিছু কিছু জায়গায় আবার হোয়াইটও আমরা দেখতে পাই ওই চারাগুলোকে। আশা করি আপনারা তা বুঝতেই পারছেন যে আমি কোন জিনিসটাকে বলছি, তাই না? তাই আদত কথা যেটা, তা হচ্ছিল তাহলে বৃদ্ধিটা দুদিকেই হচ্ছে। এই যেই নাম আমরা দীক্ষার মাধ্যমে যেটা পাই, এখানে বাস্তবে সেই নামটাই পাওয়া হয়, যে নামের মধ্য দিয়ে আমার অন্তর্জগৎ আর বহির্জগৎ দুটোই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়। অন্তর্জগৎ বলতে সহজ কথা যদি আমরা বলি, আমাদের মনের জগৎ, মানসিক জগৎ, নিজের অন্দরমহল। আর বহির্জগৎ বলতে, বহির্জগৎ মানে হচ্ছিল পরিবার পরিবেশে আমার যে বহিঃপ্রকাশ। তার সাথে বহির্জগৎ বলতে আমার এই শরীরটাকেও, সেটাকেও বোঝায়, যেটার বাইরের থেকেও একটা বলতে পারেন একটা ধাঁচ নিয়ে যে জন্মেছি আমরা। যেমন এই যে একটা দেহ, এটারও যেমন একটা বিকাশ হয়, প্রভাব পড়ে সেই নামে। তো এই বীজ নামটা হচ্ছে হলো ঠিক এই রকমই। আর এই বীজ নাম শ্রী শ্রী ঠাকুরের কাছে একবার মিস্টার এক্সম্যান, হয়তো আপনারা এনার নাম এর আগে হয়তো অনেকেই শুনে থাকতে পারেন। মিস্টার এক্সম্যান শ্রী শ্রী ঠাকুরের বলতে পারেন নির্দেশে তার জীবনে যখন তিনি দীক্ষা নিয়েছিলেন, হাউজারম্যানদার মাধ্যমে শ্রী ঠাকুর বলেছিলেন যে হাউজারম্যানদাকে মিস্টার এক্সম্যানকে দীক্ষা দিয়ে দিতে। তখন মিস্টার এক্সম্যান দীক্ষা নেওয়ার পরে দেখবেন আমরা যখন দীক্ষায় বসে থাকি, তখন আমাদের বলা হয় না যে ঠাকুর প্রণামী, আচার্য প্রণামী এরকম রাখার জন্য। তো সেই সময় দীক্ষা প্রণামী মিস্টার এক্সম্যান দীক্ষা নেওয়ার পরে শ্রী ঠাকুরের কাছে এসে বলছেন, দীক্ষা প্রণামী স্বরূপ
$100 তিনি নিয়ে এসছেন। $100 নিয়ে এসে প্রণাম করে বলছেন, এই বীজ নাম বা নিউ নেম, এই নতুন নামটা কি? শশী ঠাকুর শুনে তখন বলছেন, ভাইব্রেশনের একটা কম্পোজিশন হচ্ছিল এটাই, অর্থাৎ কম্পনের একটা গঠন। এই যে আমরা নাম যে বলছি, এই নামটা কি না, এটা হচ্ছিল এই কম্পনের একটা গঠন, জাস্ট একটা বলতে পারেন কম্পোজিশন। এটা হলো আদি, যাকে আমি মূল বীজ নাম বলি। কম্পন অর্থাৎ আদি বলতে সে কম্পন। আর বীজ মানেই হলো যা দুদিকেই বাড়ে, যার টু অ্যান্ড ফ্রো মোশন আছে। আমাদের বীজ মন্ত্র যেটা দেখবেন আমরা দীক্ষার সময় যেটা আমাদের বলা হয়ে থাকে, সেটাকে যদি আমরা ব্রেক করি, তাহলে প্রথম যে বলতে পারেন অক্ষরটা, সেখানে তার মানে সেকেন্ড লেটার আকার ইকার যা আছে সব কিছু জুড়ে আর কি বলছি। যেহেতু ভিডিওতে বীজমন্ত্রটা আমি বলছি না, এই কারণে আপনারা এটা বোঝার চেষ্টা করবেন যে আমি কি বলতে চাইছি। আশা করি আপনারা ধরতেও পারবেন। প্রথম লেটারটার মানে হলো ধাক্কা, আর সেকেন্ডটার মানে ছিল বিরাম। আর লাস্টের যে দুটো, ঠাকুর সেটা নিজেই বলে দিয়েছেন বলে আমি এখানে বলছি। ঠাকুর বলছেন যার টু অ্যান্ড ফ্রো মোশন আছে, অর্থাৎ এদিক ওদিক গতি আছে, এদিক ওদিক। তাই পিস্টনটার কাছে, পিস্টনটার বলতে পারেন একটা কি হয়, তার একটা গতি থাকে, তার কাছে তার একটা মোশন আছে, একবার সামনে একবার পিছনে যায়। এই নামের ব্যাপারটাও তাই, টু অ্যান্ড ফ্রো মোশনের মতো, সম্মুখে ও পশ্চাৎ গতির। আর যেন স্বামী স্বামী শব্দ করতে করতে চলে, নামেরও তেমনি একটা কি আছে না, একটি গতি আছে, সাউন্ডও আছে, শব্দও আছে। বিহিতভাবে করলে জবর হয়, ঠাকুর বলছেন। আর নিষ্ঠা থাকলে নাম অ্যাক্টিভ হয়ে ওঠে। আর নিষ্ঠা মানেই কি, সহজ কথায় লেগে থাকা। এ কথাটা দেখবেন আচার্যদেব প্রায় বলে থাকেন যে নিষ্ঠা মানে হচ্ছিল নিঃশেষে লেগে থাকা, অর্থাৎ আমি সেই জিনিসটার পিছনে লেগেই আছি। এবারে সেই লেগে থাকাটা কি করে না, সেই নামটাকে কি করে না, অ্যাক্টিভ করে তোলে আরো। দেখবেন আমরা যেমন কিছু কিছু নাম আমরা হয়তো অনেকেই শুনেছি বা হয়তো জানি, যেমন ওম। এমনকি যখন দীক্ষা দেওয়া হয়, দেখবেন ওম এই কথাটা, এই যে বীজ নামটা, এই বীজটা কিন্তু বলা হয়ে থাকে দীক্ষা, যখন দীক্ষার আসনে যদি মনে থাকে, যারা যারা আপনারা শুনছেন দেখবেন এটা বলা হয়ে থাকে। এবারে এইগুলো কি, তাহলে এগুলো কি বীজ নাম না, নাকি শুধু ঠাকুর যেটা বলে দিয়েছেন সেটাই হচ্ছিল সেই? এই বিষয়েও ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়। প্রফুল্লদা একবার ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন। প্রফুল্লদার একদিন একটা কথা প্রসঙ্গে ঠাকুরকে বলছেন বলতে এই নাম নিয়ে কথা উঠেছে। সেখানেই প্রফুল্লদা একটা জায়গায় বলছেন, ওইং রিং এগুলি কি? শ্রী ঠাকুর তখন বলছেন, ওইং রিং ক্লিং ওম, এই যে এগুলো রং, এগুলি সবই বীজ, সবই নাদ। এগুলো যে বীজ না তা কিন্তু মোটেই না, এগুলোও বীজ। এটা কিন্তু মাথায় রাখা চাই। না হলে এমনি এমনি দীক্ষার সময়ও দেখবেন এই ওম কেন বলা হয় থাকে, তার কিছু না কিছু একটা কারণ আছে। তাই ঠাকুর কিন্তু কোনো জিনিসকে বাদ দেননি। এমনি এমনি কিন্তু যখন মিস্টার এক্সম্যান ওই যে কথাটা নিউ নেমের যে ব্যাপারটা জিজ্ঞাসা করলেন, এই নিউ নেম, ঠাকুর বলছেন বাইবেলও এই নিউ নেমের কথা কিন্তু আছে। সেখানে কি আছে, সেখানে নিউ নেমের ব্যাপারটা যেভাবে বলা আছে, সেখানে বোঝা যাচ্ছে কি না, পূর্ববর্তীকে ধরেই পরবর্তীর মধ্যে সেই নামটারই প্রকাশ যে ঘটছে, কিন্তু একটা নূতন রূপে, এই কারণে নিউ নেম বলা হয়েছে। আর মিস্টার এক্সম্যানও এই কারণেই জিজ্ঞাসা করেছেন, যেহেতু তিনি অন্য দেশ থেকে বলতে পারেন এসেছেন, আর যার ফলে কি তার সেই সব সম্বন্ধে বলতে পারেন জানা বা বলতে পারেন তার পড়াটাও সাংঘাতিক, যার ফলে তিনি নিউ নেম যেহেতু শুনেছেন পড়েছেন, তাই তিনি ঠাকুর জিজ্ঞাসা করেছেন। ঠাকুরের কাছে বলার পরে তার
সেখানে ক্লিয়ার হলো যে বাস্তবে কেন বাইবেলে এই কথা আছে। যাই হোক, ঠাকুর যখন দিয়ে বললেন ওইং রিং ক্লিং ওম রং এগুলি সবই বীজ, সবই নাদ, তখন অরুণ জোয়ারদা ঠাকুরকে বলছেন আমরা যে নাম করি তা কি বীজ নাম না? এইখানে আসছে আরো একটা প্রশ্ন। এটা অরুণ জোয়ারদা এটা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন তখন, আমরা যে নামটা করি তা কি বীজ নাম না? সে ঠাকুর বলছেন তাও বীজ নাম। তাহলে এবারে প্রশ্নটা হচ্ছে হলো এই বীজগুলি কি? ঠাকুর বলছেন এই যে বীজগুলি শব্দের বিভিন্ন স্তর, তাছাড়া আর কিছুই না। তাই বলে কি এগুলো কি বীজ না? প্রত্যেকটাই বীজ, সবই বীজ, সবই নাদ। এই যে এই নাদ শব্দটা বাস্তবে এটা একটা এমন জিনিস যেটা বলতে পারেন যারা নাম ধ্যান নিষ্ঠার সাথে যারা করে তাদের মধ্যে কিন্তু এটার একটা সাংঘাতিক প্রভাব পড়ে। বলতে পারেন নাম, এই যে ঠাকুর যেখানে বললেন যে শব্দের যে বিভিন্ন স্তর, এই বিভিন্ন স্তর কি? যেমন এই যে নাম, ঠাকুরকে যেমন একবার জনার্দন দা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে ঠাকুর নাম কত প্রকারের হয়? আপনি যে বলেছেন এই যে স্তর, এই স্তর বলতে মানে কি কি, সেগুলো কি কি এমনই আছে? ঠাকুর তখন বলছেন নাম 3 প্রকারের হয়। এইগুলো যদি আমরা এই কথাগুলি নাম ধ্যানে যখন আমরা বসি যদি একটু চিন্তা করি না, দেখবেন নাম ধ্যানে এমনই পাওয়ার আসে, এমনই এনার্জি আসে, মনোজগৎটা এমন জায়গায় পৌঁছায়, তখন এখানে আছি বলেও তখন ফিল হয় না, তখন শরীরটা শুধু এখানে থাকে বলে মনে হয়, কিন্তু নিজের সব কিছুই তখন কোনো না কোনো একটা জায়গায় সমাহিত হচ্ছে বলে তখন একটা ফিল হয়। আর সেটা কোথায় না? একমাত্র তার শ্রীচরণে, তাছাড়া আলাদা কোথায় না। আবার এটাও মাথায় রাখা চাই, সমাহিত হচ্ছে বলতে সেখানেই যেন নিজেকে আমি পুরো একদম কমপ্লিটলি সারেন্ডার। আর সমাহিতই বাস্তবে হয়। কেন হয়? দেখবেন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একটা কথা বলেন না, যে আমরা কি বা আমাদের এই যে জীবন, এই জীবনটা কেমন? সহজ কথায় বললে একটা পুকুরের জল, সেখানে যদি আমরা একটা পাত্রে জল তুলে নিয়ে আসি, তাহলে সেই জলটা যে পাত্রে থাকলো আমরা হচ্ছি সেই পাত্রের জলের মতনই। আবার যদি সেই জলটাকে নিয়ে আমরা সেই পুকুরে যদি ঢেলে দিই সেই পাত্র থেকে, তাহলে তার আকারটাও আর থাকে না। সেই পাত্রের মধ্যে তো জলটা যে ছিল একটা আকার ধারণ করেছিল, তো সেটাও আর থাকলো না। আর আসল যে জায়গা সেই জলটা, সেখানেও যেখান থেকে তাকে তোলা হয়েছিল সেখানেও সে মিশে গেল, যার ফলে সে সেখানেই সমাহিত হয়ে গেল। আমাদের জীবনের গল্পটাও ঠিক তাই, তাই না? যাই হোক, তখন শ্রী ঠাকুরের কাছে এই যে বিভিন্ন স্তর ঠাকুর যে বললেন, জনার্দন দা এই কথাটা একদিন যখন জিজ্ঞাসা করেন, তখন ঠাকুর বলছেন নাম 3 প্রকারের হয়। একটা হচ্ছিল ধুনাত্মক, একটা ধন্যাত্মক, আর একটা ভাবাত্মক। 3 প্রকারের নামের স্তর আছে। এই যে ঠাকুর এখানে যে বললেন, এই কারণে কথাটা আমার মনে পড়লো। তার কারণ এই যে ধুনাত্মক, ঠাকুর বলছেন এটা হচ্ছিল স্পন্দন প্রধান। আর যেখানটায় বলতে পারেন এই স্পন্দন প্রধান, এই নিষ্ঠার সাথে যদি এই নামে যদি কেউ লেগে থাকে, তাহলে তার প্রভাব একটা কিন্তু সাংঘাতিক পড়বে। তার জীবন চলনা থেকে শুরু করে তার আগা গোড়া পুরো জীবন, তার ইতিহাসে যা থাক, তার আগের বহু বহু জন্মে যা থাক, তার পরবর্তী জন্ম যাই যেখানে যেমন হোক না কেন, তা এমন পাল্টাবে তা কেউ চিন্তাও করতে পারবে না, যদি নামের প্রতি নিষ্ঠা রেখে সেই স্পন্দন প্রধান যে নাম যদি সেরকম ভাবে করা যায়। ঠাকুর বলছেন সেই জায়গায় আবার তারপরে আবার যেটা আছে, যেটাকে আমরা কি বলি ধনাত্মক, সেখানে কি না আমরা নামের যে এই বিভিন্ন স্তরে
যে নামগুলি আছে যখন যেটাই করি, যেমন এই ধনাত্মক, ঠাকুর বলছেন এই ধুনটা যখন আরো স্থূল হয় তখন সেক্ষেত্রে ধ্বনি বা নাদটাও কিন্তু শোনা যায়। সেক্ষেত্রে ধ্বনি বা নাদটাও কিন্তু শোনা যায়। অর্থাৎ তার মানেটা কি? তার মানে ধূনাত্মক যে নাম, ধূনাত্মক নামের ক্ষেত্রে যেখানে ধ্বনি শোনা যায় না সেখানেও ধুনের টের পাওয়া যায়, সেই জায়গাটাকে বলা হয় ধূনাত্মক নামের স্তর। অর্থাৎ এগুলো হচ্ছিল সহজ কথা বলতে গেলে সেই এক একটা লেয়ার, তাই না? এই কারণেই নামের যে বিভিন্ন যে বলতে পারেন এক একটা লেয়ার, তাই এই প্রত্যেকটা জিনিস হচ্ছিল সেই এক একটা বীজ। এবারে যে বীজটার যেমন বৈশিষ্ট্য, যে বীজটার ধরনটা যেমন, যে বীজটার মধ্যে আরেকটা জিনিসের গুণ আছে সেটার প্রভাব সেই রকমভাবেই পড়বে, তাই না? তাই সবগুলোই কিন্তু বীজ, সবগুলোই হচ্ছিল নাদ, কিন্তু এবারে এগুলো বিভিন্ন রকম স্তর আছে, বিভিন্ন রকম তার প্রভাব পড়ে। স্তর বলতে এখানে উঁচ নিচ ভেদাভেদের গল্প না, এখানে হচ্ছিল প্রভাবটার গল্প। অর্থাৎ যে জিনিসটাকে আমি ধরছি সেইটাকে করার ভিতর দিয়ে যেটা আমার প্রাপ্ত হওয়ার কথা আমি সেটাকেই পাবো, তাই না? যেমন ম্যাথামেটিক্সের একটা কোনো ফর্মুলাকে আমি যদি এখন রিপিটেডলি লিখতে থাকি বলতে থাকি যাই আমি করি না কেন, আলটিমেটলি সেটা কিন্তু আমার মাথায় তা ঢুকবেই, আর সেটার কাজ যা, সেখান থেকে যা প্রাপ্ত হওয়ার আমি কিন্তু তা পাবোই পাবো, যেহেতু ওটা আমার প্র্যাকটিসে আছে, যেহেতু ওটা আমি প্র্যাকটিস করে ওটাকে আমি আয়ত্ত করেছি। এই কারণে এবারে আমি সেই জায়গায় সেই ফর্মুলাটাকে না প্র্যাকটিস করে আমি চলে গেলাম অন্য একটা কিছু করার জন্য, দিয়ে বলছি ওটা কেন হচ্ছে না, ওটা কেন আমি পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে কি হয়? ওই ঠাকুরের ওই যে একটা কথা আছে না, যে না করে যে পেতে চায়, এটাও তাই। তাই আমি যে জিনিসটাকে আমি যেমনভাবে করব, আমার কাছে সেই করার ভেতর দিয়ে যেটা পাওয়ার কথা প্রাপ্তি ঘটবেই ঘটবে। আর তার দয়া তো অফুরন্ত, তা তো বলেই শেষ করা যায় না, তাই না? কেন না, তার কারণ ঠাকুর বলছেন এই যে নামের কথায়, শ্রী ঠাকুর একদিন একটা জায়গায় বলছেন এই স্পন্দনাত্মক যে নাম, যদি নামের প্রতি নিষ্ঠা রেখে যদি করা যায়, যদি অনুরাগ নিয়ে যদি করা যায়, তাহলে ঢের কাম হয়। অর্থাৎ এর প্রভাব এমন পড়ে, এমন ভাবে তার জীবনে সেটা ফুটে ওঠে, মানুষ দেখলে তাকে মানে ওই বলতে পারেন যেমন মৌমাছি আকর্ষণে যেমন চলে আসে, ওই রকমই ব্যাপার ঘটবে, তাই না? যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি এখানে শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।